নমস্কার, আমি সুলগ্না। আমার চ্যানেল বই বৈঠকে আবারও সকলকে একবার স্বাগত জানাই। আশা করি সকলে ভীষণ ভালো আছেন। শীত প্রচণ্ড পড়েছে। ডিসেম্বর মাসে আমরা যতটা না জানতে পেরেছি যে শীত চলছে, শীতকাল রয়েছে, জানুয়ারি মাসের মোটামুটি প্রথম সপ্তাহের পর থেকে প্রচণ্ড জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। মানে কলকাতায় এরকম ঠান্ডা হয়তো বহু বছরের মধ্যে এইবার পড়লো। তো প্রচণ্ড শীতে সবাইরই কাবু অবস্থা। কিন্তু এই শীতের মধ্যেও যেটা সব থেকে ভালো লাগার আনন্দের খবর, সেটা হলো বইপ্রেমীদের কাছে বইমেলা। তো কলকাতা আন্তর্জাতিক বইমেলা তো অনেক দিনই শুরু হয়ে গেছে এবং আরও বেশ কিছুদিন আমাদের হাতে বাকি আছে। প্রতি বছর আমি বইমেলায় যাই, বই দেখি, বই কিনি, অনেকটা সময় নিজের সাথে কাটাই, ঘুরি। কিন্তু এই বছর এটি অনিবার্য কারণবশত আমার বইমেলা যাওয়া হবে না। তো সেই কারণে আজকের ভিডিওতে মূলত আমি যারা বইমেলা যাচ্ছেন তাদের জন্য একটা ছোট্ট ভিডিও খুব র্যান্ডামলি বানাতে বসেছি, কিছু না ভেবে চিনতে। যে আমরা তো বইমেলায় যাই, প্রচুর স্টল থাকে, প্রচুর প্রকাশনার স্টল থাকে, কিন্তু কোন প্রকাশনা থেকে কি বই নেবো বা ওই হাঁটতে হাঁটতে ঢুকে পড়ে হয়তো সেরমভাবে বই, প্রচণ্ড ঠেলাঠেলিও তো হয়, বই হয়তো দেখা হয় না। তো সেই কারণে প্রত্যেক বছরই এটা হয়, যেটা হলো দেশ যে পত্রিকাটা, যে ম্যাগাজিনটা বেরোয় দেশ, সেই দেশের একটা বই সংখ্যা বেরোয় এবং এই বই সংখ্যায় যত প্রকাশনী আছে, মানে কলকাতায় আন্তর্জাতিক বইমেলাতে যে সকল প্রকাশনী যোগদান করে, তাদের একটা প্রকাশনী থেকে ওই দেশে একটা প্রত্যেকটা প্রকাশনেরই ইন্ডিভিজুয়াল একটা করে লিস্ট বেরোয়, যেটা 2024 সালে প্রকাশিত হবে। এমন বইগুলো, লেখক এবং তার দাম, এই দিয়ে প্রত্যেকটা প্রকাশনেরই একটা করে লিস্ট থাকে। তো সেইটা খুব হেল্পফুল যারা বইমেলায় যাবেন কোনো কিছু না ভেবে যে কি বই কিনবো না কিনবো, বা হঠাৎ করে বইমেলায় গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, ভিড় ঠেলাঠেলির মধ্যে হয়তো নিজের পছন্দের বইটা আর দেখাই হলো না। হ্যাঁ, তো সেই তাদের জন্য আজকের এই ভিডিওটা, যেখান থেকে আপনারা কিন্তু সমস্ত প্রকাশনীর সম্ভাব্য প্রকাশ পাবে এরকম সমস্ত বইয়ের সম্বন্ধে আপনারা জানতে পেরে যাবেন। তো এই হলো দেশের বই সংখ্যাটা। এই দেশের, আজকে আমার একটু আলোটা কম রয়েছে কারণ আমি উল্টো দিকে বসেছি, কোনো সেট আপ ছাড়াই, তো আলোটা এদিকে রিফ্লেক্ট হচ্ছে এবং আমার মুখে আলোটা পড়ছে না। তো ওই জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু কালচে দেখাতে পারে, তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই হলো দেশের সেই বই সংখ্যাটা। এটার এবার মূল্য রয়েছে 70 টাকা। প্রত্যেকবারই সম্ভবত 60-70 এরকমের মধ্যেই দাম থাকে। বেশ মোটা হয় এই বইটা কিন্তু। হ্যাঁ, এবং এই বইতে আপনারা প্রত্যেকটি প্রকাশনীর সমস্ত রকম বই সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও প্রকাশনীর নতুন বইগুলোও যেমন থাকে, সেরা বইগুলোও থাকে বেশ কিছু কিছু, তো সেগুলোও আপনারা দেখতে পারেন। মোটামুটি এই বইটা হাতে নিয়ে গেলে আমার মনে হয় যে আপনারা দেখে দেখে চুজ করে বই কিনতে পারবেন। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রকাশনার এরকম লিস্ট দেওয়া থাকে। আশা করছি দেখতে পাচ্ছেন, একটু হেজি বা একটু ডার্ক রয়েছে যদিও বা। প্রত্যেকটা প্রকাশনার এরকম লিস্ট থাকে, যেগুলো মেন প্রকাশনী, যেগুলোর বই হয়তো আপনারা সংগ্রহ করতে চান, ক্লাসিক টাসিকগুলো মেনলি, যেগুলো আনন্দ থেকে, দেশ থেকে, তারপর হচ্ছে আপনার মিত্র ঘোষ থেকে, এই ধরনের পাবলিশার্সের যে বইগুলো, বা যারা হয়তো জেলা থেকে বইমেলায় আসছেন, কলকাতা বইমেলায় প্রতি বছর আসেন, তাদের জন্য এই বইটা ভীষণ হেল্পফুল। কারণ এখানে আপনার প্রত্যেকটা প্রকাশনার ডিটেলস এবং ওই প্রকাশনায় যে স্টল নাম্বার, যেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা গিল থেকে যে ম্যাপটা দেওয়া হয় সেইটাতেও স্টলের নাম বা কোথা দিয়ে যাবেন ম্যাপটা পাবেন, স্টল নাম্বারও পাবেন। কিন্তু আমার মনে হয় এই বইটা আগে থেকে থাকলে খুব সুবিধা হবে। এখানে মূলত স্টল নাম্বারটাও যেহেতু থাকে, কোন গেট দিয়ে ঢুকে অ্যাক্সেস করতে পারবেন সেটাও থাকে, খুব সুবিধাজনক। যারা মেইনলি প্রত্যেক বছর ভিজিট করেন না, বা হয়তো দূর থেকে আসছেন একদিনের জন্য ভিজিট করতে, তারা অনেকটা সময়ও বাঁচাতে পারবেন। ঠিক আছে, তো এই বইটা আপনারা যদি সংগ্রহ না করে থাকেন তাহলে আমার মনে হয় সংগ্রহ করতে পারেন, মানে টাকাটা জলে যাবে না। তো 70 টাকা দাম, কিন্তু সমস্ত রকম প্রকাশনার সমস্ত সম্ভাব্য নতুন বইগুলোর লিস্ট এবং স্টল নাম্বার, কোথা দিয়ে যাবেন, কোন গেট দিয়ে ঢুকলে ইজিলি অ্যাক্সেসেবল, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এই বইটার কথাই আজকে বলছিলাম। এছাড়াও আমি দুটো ম্যাগাজিন দেখাবো।
এবং একটা বেসিক্যালি একটা ম্যাগাজিন দেখাবো এবং একটা ম্যাগাজিনের একটা লেখা নিয়ে একটু কথা বলবো। আমি আজকাল আমার চ্যানেলে ম্যাগাজিন নিয়ে কথা বলছি কারণ ম্যাগাজিনটা বেশি পড়া হচ্ছে এখন। সময়ের ফাঁকে ফাঁকে ম্যাগাজিন পড়াটা অনেক ইজি, কাজকর্মের ফাঁকে ম্যাগাজিনে ছোট ছোট প্রবন্ধ লেখাগুলো পড়তে অনেকটা সময় দিতে হয় না, যেটা কিনা একটা বড় বই ধরলে কিন্তু মনোযোগ দিয়ে পড়তে, সেটাকে পড়ে শেষ করাটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো সবসময় সেটা করা হয়ে উঠছে না সময়ের অভাবে, সে কারণে ম্যাগাজিনটা এখন বেশি পড়া হচ্ছে। তো প্রথমেই আজ দেখাবো যেটা 20শে জানুয়ারি প্রকাশিত হওয়া সাপ্তাহিক বর্তমান, এই সংখ্যাটা। এটা যেমন অ্যাজ ইউজুয়াল মূল্য 10 টাকা। তো এইটার এবারে যেটা লেখকদের রঙ্গরসিকতা, মানে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন, নজরুল এবং আরো অনেকের লেখা আছে। এছাড়াও সঞ্জীব চট্টোপাধ্যায়, যেটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে, আমি সেই লেখাটারও কন্টিনিউশন রয়েছে, 3য় পর্ব রয়েছে। এছাড়াও একটা প্রবন্ধ আছে, একটা লেখা আছে, যেটা হলো বইমেলা শুরু কিভাবে হয়েছিল, মানে বইমেলা কিভাবে শুরু হয়েছিল কলকাতা বইমেলা, সেই নিয়ে একটা বড় লেখা আছে। তো এই বইটা আপনারা সংগ্রহ করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সব থেকে বড় বিষয়, এই বইটাতেও কিন্তু আমি জানি না, বর্তমানটা আমি খুব রিসেন্টলি নিচ্ছি, মানে আগে নিতাম খাপছাড়া ভাবে ভালো লেখা দেখলে, এখন রিসেন্টলি আমি এটা মানে প্রত্যেক সপ্তাহেরটা নিচ্ছি। আমি জানি না যে প্রতিবারই বইমেলার আগে এরকম কোনো বর্তমানেরও সংখ্যা বেরোয় কিনা দেশের মতো, কিন্তু এই সংখ্যাটা তো কিন্তু প্রকাশনার, যেগুলো নামি দামি প্রকাশনা এবং বেশ জনপ্রিয় প্রকাশনার সব এরকম লিস্ট রয়েছে, লেখকের নাম, বইয়ের নাম, এগুলো রয়েছে। তো এই বইটার 10 টাকা দাম। সেই অনুযায়ী আপনারা যদি মনে করেন যে দেশটা কিনবেন না, চটি বই ক্যারি করতে সুবিধা বইমেলাতে আপনাদের ব্যাগে, বা ওই দোষটার দামটা একটু বেশি হয়ে যায় ম্যাগাজিন অনুযায়ী, তো আপনারা এটাও সংগ্রহ করতে পারেন। আমার মনে হয় এটা থেকেও আপনাদের হেল্প হবে, এটাতেও স্টল নাম্বার দেওয়া আছে। তো এইটা গেল একটা ম্যাগাজিন যেটা দেখালাম। দ্বিতীয় যে ম্যাগাজিনের একটা লেখা নিয়ে কথা বলবো, আমার ভীষণ প্রিয় বিষয়, ভীষণ ভালো লাগার মানুষ, সেটা হচ্ছে 13ই জানুয়ারির যে সাপ্তাহিক বর্তমানটা বেরিয়েছিল, শ্রীমান আর ঠাকুর স্বামীজি কাকে বেশি মানতেন, এইটা, এই সংখ্যার মধ্যে যে লেখাটা রয়েছে, আমি এখানে ছবিটা দেখিয়ে দিচ্ছি, সেটা হলো এই লেখাটা। এটা মূলত একটা নিবন্ধ, প্রচ্ছদ নিবন্ধ। এই লেখাটা, আলোটা খুবই কম, আমি তার জন্য ভীষণভাবে দুঃখিত। তো এই লেখাটার মধ্যে কি রয়েছে, মানে এটা লিখছেন বেসিক্যালি স্বামী একরূপানন্দ। কি রয়েছে, আমরা শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রীমাকে আলাদা আলাদা ভাবে আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দের চোখ দিয়ে। অর্থাৎ বিবেকানন্দের কাছে অবশ্যই ঠাকুর এমন একজন মানুষ যার রিপ্লেসমেন্ট নেই, কিন্তু বিবেকানন্দের কাছে কোনো একটা জায়গায় গিয়ে ঠাকুরের সঙ্গে তিনি হয়তো তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, কিন্তু শ্রীমাকে উনি ভয় করেন। কেন? উনি মনে করেন যে ওনার এই যে সাফল্য, এই যে শিকাগোতে গিয়ে উনি বক্তৃতা দিয়েছেন, তারপর যে সাফল্য উনি বিশ্বব্যাপী যে সাফল্য উনি লাভ করেছেন, সেটা কিন্তু মূলত উনি যাওয়ার আগে সারদা মাকে একটি চিঠি লিখে আজ্ঞা চান বা জানতে চান বা আশীর্বাদ চান উনি ওনার এই যাত্রার আগে, এবং উনি কিন্তু আশীর্বাদ করেন। তো সেইটা ওনার কাছে এই সাকসেসটার পর, এই সাফল্যটার পর ওনার মনে হয়েছে যে কোথাও না কোথাও গিয়ে শ্রী মা ওনাকে আশীর্বাদটা করেছেন বলে কিন্তু উনি এই সাফল্যটা লাভ করতে পেরেছেন, নচেত পারতেন না। এরকম অনেক ছোট ছোট ইনসিডেন্ট আছে, মানে উনি শ্রীমাকে কি চোখে দেখছেন, ওনার বিভিন্ন চিঠি, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে লেখা চিঠির মাধ্যমে আমরা জানতে পারি যে ওনার কাছে সারদা মায়ের আসনটা, ওনার মনের মধ্যে সারদা মায়ের জায়গাটা ঠিক কোন স্থানে। মানে এরকম দেখা যাচ্ছে যে উনি একবার ঠাকুরের কাছে যাচ্ছেন, তো সেই সময় একজনের সঙ্গে, এক বন্ধুর সঙ্গে, বন্ধু স্থানীয় একজনের সঙ্গে, তো উনি অনবরত গঙ্গা থেকে জল তুলে তুলে খাচ্ছেন। তো পাছে ওনার শরীর খারাপ হয়, সেই জন্য ওনার যে বন্ধুবর তাকে বলছে যে তুমি জল কেন খাচ্ছ, বলছে ভয় শুদ্ধ করার জন্য নিজেকে, ঠিক আছে, যে আমি যে যাচ্ছি মায়ের কাছে যাতে কোনো ভুল না করে ফেলি। আবার এরকমও লেখা দেখা যাচ্ছে যে উনি কিন্তু কখনোই গিয়ে শ্রীমাকে সাষ্টাঙ্গে ছুঁয়ে প্রণাম করতেন না। উনি মনে করতেন যদি মা সারদাকে ছুঁয়ন উনি, বা যে কোনো কেউ, শুধু উনি নন, যে কোনো মানুষ এসে যদি মা সারদাকে ছোঁয়, উনি এতটাই
উনি স্নেহময়ী, উনি এতটাই ওনার মধ্যে করুণতা ব্যাকুলতা রয়েছে যে উনি কিন্তু ওনাকে ছোঁয়া মাত্রই তার সমস্ত দুঃখ কষ্ট উনি কিন্তু মানে আহরণ করে নিতে পারেন, তার মধ্যে থেকে শুষে নিতে পারেন, নিংড়ে নিতে পারেন, নিজের মধ্যে টেনে নিতে পারেন। সেই কারণে পাশে ওনার যাতে কোনো ক্ষতি না হয়, ওনার কষ্ট না হয়, তার জন্য উনি কোনোদিনও নিজেও ওনাকে ছুঁয়ে প্রণাম করতেন না। এবং ওনার সঙ্গে যতবার ওনার যত বন্ধু বান্ধব স্থানীয় কেউ গেছে শ্রীমাকে সাথে দেখা করতে বা তার আশীর্বাদ নিতে, তাদেরও কিন্তু বলতেন যে দূর থেকে মাকে প্রণাম করো, কিন্তু সাষ্টাঙ্গে কেউ ওনাকে ছুঁয়ে প্রণাম করবে না। এরকম প্রচুর ইনসিডেন্টস রয়েছে। আমার মনে হয় যারা শ্রী মা সারদা দেবী, রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দকে জানতে আগ্রহী, ভালোবাসেন, ওনাদের নিয়ে লেখা পড়তে আপনারা ভালোবাসেন, ওনাদের আদর্শকে, তারা অবশ্যই এই সংখ্যাটা পড়তে পারেন। এই সংখ্যায় অনেকটা লেখা আছে, এছাড়াও আরেকটা লেখা আছে, আমি এই সংখ্যায় বলে দিচ্ছি, যেটা সম্পূর্ণভাবে সারদা মাকে নিয়ে লিখছেন দেবাশিস পাঠক। মা সারদার স্বরূপ সন্ধান, শতরূপা হয়েও তিনি একরূপিণী। এটাও একটা প্রবন্ধ রয়েছে, এটাও আপনারা পড়ে দেখতে পারেন। ভীষণ সুন্দর সুন্দর ছবিও আছে এর মধ্যে, ছবিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ছবিও রয়েছে। তো আমার মনে হয় ডেফিনেটলি যারা মানে আমি তো পার্সোনালি ভীষণ ভালোবাসি এই তিনটি মানুষকে মনের গভীর থেকে। তো আমি ভীষণ ভালোবাসি ওনাদের সম্বন্ধীয় যে কোনো লেখা পড়তে, যে কোনো জায়গায়। তো আপনারাও যারা আমার মতো ভালোবাসেন ওনাদের সম্বন্ধে জানতে, আরও অনেক কিছু ওনাদের সম্বন্ধে যেগুলো অজানা রয়েছে সেই সমস্ত কিছু জানতে, তো অবশ্যই আপনারা এই বর্তমানের এই সংখ্যাটা 10 টাকা দিয়ে সংগ্রহ করতেই পারেন এবং পড়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বলবো যারা বইমেলা যাচ্ছেন, আমার তো যাওয়া হচ্ছে না, যারা যাচ্ছেন ভালো ভালো বই কিনুন, একটুখানি হাতে সময় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, যাতে একটু খুঁজে একটু দেখে, আর একটু দিনের দিনে গেলে, বেলাবেলি গেলে কি হয়, সন্ধেটা এখন যেহেতু একটু দেরিতে হচ্ছে তুলনামূলকভাবে, অনেকটা হাতে সময় পাবেন অন্ধকারের থেকে। যদিও বা আলোর কোনো কমতি নেই, কিন্তু আমার মনে হয় সকালের দিকে বইমেলা ঘুরে দেখার আমেজটা একটু অন্যরকম। তো সকাল সকাল চলে যাবেন 12টার মধ্যে, যেহেতু 12টায় গেট খুলে যায়। ভালো বই কিনুন, আপনাদের সংগ্রহ করার মতো যে লিস্ট সবার কাছেই একটা থাকে, সেই দেখে, বা তার বাইরে যদি কোনো ভালো লেখা পান, বিভিন্ন এমন অনেক প্রকাশনী আছে যাদের স্টল ঘুরে দেখলে বোঝা যায় অনেক ভালো ভালো বই, অনেক ভালো ভালো লেখা থাকে। চেষ্টা করুন একটু হাতে সময় নিয়ে যেতে, যাতে সেটাও এক্সপ্লোর করতে পারেন। তো এইটুকুই বলার ছিল। আর বইমেলায় যান, খুব আনন্দ করুন, অনেক বই কিনুন, এবং অনেক না কিনলেও এমন কিছু বই কিনুন যেগুলো আপনার সঙ্গে থেকে যাবে সারা জীবন। তো এই কয়েকটা কথাই আজকে বলার ছিল, একটা র্যান্ডাম ভিডিও। সত্যি আমি খুব দুঃখিত, আজকের আলোটা খুব অসুবিধা করেছে আমি জানি, তো পারলে আমাকে ক্ষমা করে দেবেন। তো ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি অনেক দিন, প্রায় 4 মাসের একটা বড় একটা গ্যাপিংয়ের পর ভিডিও দিয়েছিলাম। তো এই সময়টাও আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি চ্যানেলের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকে।